সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর গতদিন তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর কি। গতকাল না এই ভিডিওটাই শেয়ার করার কথা ছিল, কিন্তু কাজের চাপ, তার মধ্যে গরম, তারপর বৃষ্টি, সব কিছু দিয়ে না আর ভয়েস ওভারটা দিয়ে ওঠা হয়নি। তাই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে করতে একটা দিন লেট হয়ে গেল। তো আজকের দিনটা ছিল হচ্ছে শনিবার, আর আমি যেরকম ঘুম থেকে উঠি ওই 5:30 থেকে 6:45 মধ্যে, সেরকম কিন্তু উঠেও পড়েছি। তবে জানো তো, দেখলাম আজকে রোদটা এখনও ততটা ওঠেনি, তাই একদম না ফুল স্পিডে কাজ করছিলাম। কি হয় বলো তো, রোদ উঠলে না কাজ করতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়, আর একটুখানি কাজ করলেই খুব ঘাম দিচ্ছে। আর দেখবে গরমের মধ্যে না ঘেমে ঘেমে কাজ করতে খুব কষ্ট হয়। তো সেই জন্য দেখলাম রোদ যতক্ষণ ওঠেনি আর রোদ না ওঠা অবধি কিন্তু ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তো সেই জন্যে ভাবলাম সমস্ত কাজগুলো না আগে সেরে নিই, আর যার জন্যে না একদম তাড়াতাড়ি করে কাজ করছি। না হলে অন্যদিন তোমাদেরকে দেখাই কি রোদ উঠে যায়। ভাবো তো, আমাদের যখন শীতকালে রোদের দরকার তখন রোদের দেখা পায় না, আর এখন গরমকালে রোদের দরকার পড়ছে না, আর এখন এত রোদ উঠছে। সকালবেলা করে যদি এত তাড়াতাড়ি রোদ উঠে যায় না, মনে হয় যেন অনেকটা বেলা হয়ে গেছে। তবে দেখলাম আজকে সেরকম একটা রোদ ওঠেনি, তাই আজকে ঠান্ডা ঠান্ডায় সমস্ত কাজ টাজ কমপ্লিট করে এই তো ওপরে এসে ফ্রেশ হয়ে গেছি। তো সকালবেলা তো ওইদিকে একটা জানলা খুলেছিলাম, তো তারপর এখানে এসে বাকি জানলাগুলো খুলে চলো একটুখানি ছাদে ঘুরে আসি। তো আজকে ছাদে আসতেই দেখলাম এরকম একটা পায়রা এসে বসলো, এত ভালো লাগছিল। দেখবে হটনট না এরকম বেশ একটুখানি ভিডিও করতে পারলে নিজেরও একটা মনে শান্তি লাগে। আর দেখো আজকের আকাশটাও কিন্তু বেশ বেশ একটা অন্য রকম লাগছে। তো ছাদে তো এসেছিলাম অনেকক্ষণ আগে, আর জানো তো আজকে ছাদে এসে বেশ মজা আছে, কারণ এখন অবধি রোদ ওঠেনি। আজকে রোদ ওঠার আগেই এসেছি বাবা। অন্যদিন রোদ এসে যা অবস্থা হয়ে যায়, মানে গত ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম এই দিকটা পুরো একদম মানে তাকানো যাচ্ছে না, এত রোদ ছিল। বাট আজকে দেখো একদম বেশ পরিষ্কার সুন্দর। ছাদে হাওয়া নেই, পরন্তু রয়েছে গরম, কিন্তু কি করব, অন্যদিন তো আর দাঁড়াতে পারি না, তাই আজকে এসে একটুখানি দাঁড়িয়েছিলাম। এখন নিচে যাব, নিচে গিয়ে কাজ আছে সেগুলো সমস্ত কমপ্লিট করব। চলো নিচে যাই। ছাদে একটু হাওয়া নেই, হাওয়া থাকলে আর খানিকক্ষণ দাঁড়াতাম। হাঁটাহাঁটি যা করার কমপ্লিট হয়ে গেছে, আর আজকে বাপি অনেকক্ষণ আগেই খেতে দিতে, যার জন্য দেখো একটাও পায়রা এখন নেই। ওই দেখো কিছু কিছু পায়রা এই মাথা থেকে ও মাথা উড়ে বেড়াচ্ছে এই অবধি, সেরকম করে কোনো পায়রা এখনও অবধি নেই। তো যাবো হচ্ছে নিচে, প্রচণ্ড গরম লাগছে, দিন নেই রাত নেই, শুধু ঘামে মুছে যাচ্ছি, ঘামে মুছে যাচ্ছি। তো চলো নিচে যাই, আর বেশিক্ষণ এখানে থেকে লাভ নেই, নিচে গিয়ে অনেক কাজ আছে সেগুলো সমস্ত কমপ্লিট করতে হবে। আর সকালবেলা রান্নাঘরে ঢুকেই যেটা আমার প্রথম কাজ থাকে সেটা হচ্ছে ভাতটা বসানো। তো চালটা না আমি গতকাল রাতেই ভিজিয়ে রাখি, যার জন্য সকালবেলা একটুখানি না ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ওদিকে চাল ধোয়া জলটা তুলে রেখে দিলাম গাছে দেবো বলে। আর এইদিকে না একটুখানি আজকে করবো হচ্ছে ছোলার ডাল, কারণ কৌশিক কুমড়োর তরকারি, লাউয়ের তরকারি, আলুর তরকারি কোনোটাই আর খেতে চাইছে না। তো ভাবলাম তাহলে আজকে ওকে একটুখানি আর কি ছোলার ডাল বানিয়ে দেয়। এমনিতেও আজকে নিরামিষ কী দেবো সেটাই ভাবছিলাম। আর সত্যি কথা বলতে ওই ভেন্ডির তরকারি না কৌশিকের খুব প্রিয় হতে পারে, কিন্তু আমার না অতটা ঠিক খেতে ভালো লাগে না। তো সেই জন্য আজকে আর ভেন্ডির মধ্যে গেলাম না। আর এদিকে দেখো ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আর ওদিকে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এইগুলো দিয়েই করবো হচ্ছে আজকে ছোলার ডাল। তো ওদিকে না কুকারে ডালটা সিটি হয়ে গেছে, তবে এখনও না কুকারটা খোলেনি আর কি, ভেতরে ভাপটা রয়েছে। তো ভাবলাম আর খানিকক্ষণ সিদ্ধ হয়ে যাক, সেই ফাঁকে না এখানে শাকটাও কেটে নিয়েছিলাম। তো চলো এখানে এখন আগে ছোলার ডালটা বানিয়ে নেই। আজকে প্রায় অনেক দিন, মানে লাস্ট কবে জানো তো ছোলার ডাল বানিয়েছি, আমি তো ভুলেই গেছি। তো আজকে অনেক দিন পর বানাচ্ছি, তাও 2 দিন করে আমি বাজারে গেছি। আমার মনে ছিল বাড়িতে যে ছোলার ডালটা আনতে হবে, কিন্তু ওই দোকানে গিয়ে আর মনেই থাকে না। তো গত রাতে কৌশিককে বলেছিলাম তুমি একটু ছোলার ডাল আসার সময় নিয়ে এসো, তাহলে কালকে টিফিনে করে দিতে পারবো। তো সেই মতো ও নিয়ে এসেছিলো। তো এইখানে দেখো এখন ছোলার ডালটা করে নিচ্ছে, আর মশলা তো কী দিলাম তোমরা দেখতেই পেলে। তো মশলা দিয়ে আলু দিয়ে কষিয়ে নিয়ে এই যে ডালটা ঢেলে দিলাম, ব্যাস, এদিকে আর কিচ্ছু টাকাতে হবে না। আর এখানে জানো তো একটু হিং দেবো, ফোড়নে দেবো ভেবেছিলাম, কিন্তু এর তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছি, তাই পরে দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু সুন্দর হয়েছিল। আর ওদিকে ছোলার ডালটা হয়ে গেলে এদিকে এখন এই যে শাকটা বসিয়ে দিচ্ছি। সকালবেলা করে এত তাড়াতাড়ি থাকে, তবে জানো তো আজকে এখনও রোদটা ওঠেনি বলে একটুখানি রক্ষে, না হলে এই সময় তো ঘাম মুছতে মুছতে বলতে পারো জামার গলা পিঠ সমস্ত কিছুই ভিজে যায়। তো ওদিকে শাক ভাজা হয়ে গেছে, তার মাঝখানে রুটি কমপ্লিট, ভাত কমপ্লিট। তো এইখানে এখনও লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি। তো তোমাদেরকে তো বললামই আজকে দেবো হচ্ছে রুটি, আর তার সাথে ছোলার ডাল। যেহেতু শনিবার তাই ডিম সিদ্ধ দেওয়ার কোনো ব্যাপার নেই। তো এখানে চটপট ওর খাবারটা রেডি করে দিয়েছি।
চলো এখানে ওর লাঞ্চ বক্সটা প্যাক করে আগে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই, কারণ কৌশিক যতক্ষণ না বেরোয় আমার যেন অন্য কাজ করতে গেলে খুব অসুবিধা বোধ হয়। তখন মনে হয় যে এইটা কাজ এইটা করে দিয়েছি তো, ওটা ঠিক করেছি তো, এইসব ভাবতে ভাবতেই কিন্তু হয়ে যায়। তো এই যে ও বেরিয়ে গেল, আর তারপর আমি এখন চলে এলাম হচ্ছে ওপরে, কারণ আজকে বেড কভারটাও চেঞ্জ করব, প্লাস ঘরটাও না একটুখানি ভালোভাবে ডাস্টিং করতে হবে। অনেক জায়গায় না খুব মানে কী বলো তো, ঝুলগুলো না দেয়ালে না, ওই যে আলনা বলো ওয়ার্ড্রপের উপর বলো, সেই জায়গায় না খুব ধুলো জমে আছে, আর ফ্যান চালালেই না সেই ধুলোগুলো জমে জমে সব নিচে পড়ছে। তো ওয়ার্ড্রপটার ওপরে না অতটা হাত পাই না, তবে আলনার ওপরে চেয়ারের ওপর উঠলে পেয়ে যাই। তো ভেবেছি আলনার ওপরটা করবো, করে না ওয়ার্ড্রপের ওপরটা হালকা করে রাখবো। কৌশিককে বলবো একটা ছুটির দিন দেখে একটা, দেখো না তোমরা, বড় লম্বা একটা টুল আছে, তো ওকে বলবো সেই টুলটার ওপর উঠে একটুখানি করে দিতে। টুলটার ওপর জানো তো আমি 2-3 বার উঠতে চেষ্টা করেছি, কিন্তু এত ভয় লাগে, শুধু মনে হয় যে অত বড় টুলটা নিয়ে যদি আমিই পড়ি তখন আমাকে কে বাঁচাবে। তো সেই জন্যে না আর ওঠার রিস্ক নেই না। তো এইদিকে বললাম না আজকে বেড কভারটা চেঞ্জ করে ভালোভাবে সব পরিষ্কার করব। তো ওদিকে দেখো বেড কভারটাও চেঞ্জ করে দিয়েছি, দিয়ে ওদিকে খাটের সাইডগুলো মুছে নিয়েছি, দিয়ে এইবার হচ্ছে জানলাটা খুললাম। তো দেখলাম কেন বলো তো, ভেবেছিলাম পরে খুলবো, কিন্তু দেখলাম এত রোদ উঠে গেছে না এরই মধ্যে, তো গাছগুলোকে তো সকাল থেকে বার করে আর জল দেওয়া হয়নি, তাই ভাবলাম তাড়াতাড়ি জানলাটা খুলে না ওদেরকেও একটু জল দিয়ে দিই। নিজে এত কাজ করছি, ফ্যান চালাচ্ছি, জল খাচ্ছি, তো গাছগুলোরও তো জলের প্রয়োজন। তো ওদেরকে না এখন একটুখানি গাছের গোড়ায় গোড়ায় জল দিয়েছিলাম, দিয়ে পর্দাটা টেনে দিলাম। দেখো কীরকম রোদ উঠে গেছে, সকালবেলা কিন্তু এই রোদের কিচ্ছু ছিল না, তো এখন প্রচুর রোদ উঠে গেছে। তো চলো এইদিকে আমার যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ থাকে সেগুলো করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। আর গত ভিডিওতে পায়েল সরকার দিদিভাই লিখেছো, সংসারের কাজ ছাড়াও নিজেকে নিয়ে ভাবো, নিজে কিছু করার চেষ্টা করো, কারণ সংসারের মধ্যে কিছু নেই। আমি নিজেও জয়েন্ট ফ্যামিলিতে থেকে সংসারের সমস্ত কাজ করি, তাও কোনো লাভ নেই। তোমার জীবনটাই শেষ হয়ে যাবে সংসার করে, তাই বললাম নিজেকে সময় দাও। এটা তুমি একদম ঠিক কথা বলেছো, তোমার এই কথাটার সাথে আমি তো একদমই একমত। নিজের ওপর জানো তো অনেক অনিয়ম করে ফেলেছি, তার জন্যে আমার শরীরটাও কিন্তু ভেতরে ভেতরে অনেকটা খারাপ। কি বলো তো, এমনি কিছু খারাপ নেই যে জ্বর হচ্ছে কিংবা ধরো মাথা ঘোরা, এসব কিছু নেই, কিন্তু আমার না প্রচণ্ড উইকনেসটা লাগছে। আর আমার না যখনই এরকম শরীর খারাপ লাগে ডাক্তারের কাছে গেলেই দেখি প্রেশারটা লো। তো এইবার থেকে না ঠিক করেছি যে সবাইকে তো মানে সবার দায়িত্ব তো ঠিকঠাক পালন করছি, সবাইকে খেতে দেওয়া সব কিছু করছি, কিন্তু নিজের খাওয়ার ব্যাপারে না ঠিকঠাক হতে পারছি না। তাই ভেবেছি নিজের লাইফস্টাইলেও না কিছু কিছু চেঞ্জ আনবো, আর কী করছি কীভাবে করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তবে ভেবেছি যে সমস্ত কাজের মাঝেও না নিজেকে টাইম দেওয়ার দরকার। ওই তোমাদেরকে বলি টাইম দেবো, আমিও ধরো 2-3 দিন হয়তো খুব ভালোভাবে টাইম দিলাম, তারপরে না আবার যাকে তাই হয়ে যাবে। তবে এবার ঠিক করেছি নিজের সাথে না এই অনিয়মটা আর করবো না, নিজের প্রতি যত্নশীল হওয়া দরকার। কারণ আমি সবার খেয়াল রাখবো, কিন্তু আমার খেয়াল রাখার জন্য কজন থাকে বলো। তবে কৌশিক আমার খেয়াল রাখে না তা না, ওকে যখন যেটা এনে দিতে বলি, যা করে দিতে বলি সব করে দেয়, কিন্তু কি বলো তো, তাও তো একটা নিজের প্রতি যত্নশীল হওয়া দরকার। তো ভেবেছি এবার থেকে সেটাই আরও বেশি করে কন্টিনিউ করব, না হলে ধরো আমার এই উইকনেসটা, তারপরে ধরো এমনিতেই আমার কোমরের একটা সমস্যা আছে, একটু বেশি কাজ করলেই কোমরের যন্ত্রণা হয়, তারপরে পিঠের শিরদাঁড়াটায় যন্ত্রণা হয়, তো সেগুলো তো হতেই থাকে। তো ভেবেছি নিজের প্রতি আরেকটুখানি বেশি কেয়ারফুল হবো, নাহলে কি হচ্ছে বলো তো, নিজে শরীর খারাপ হলে না আমাকে কেউ দেখার থাকছে না। আর আমার এমনই অবস্থা, আমি তো মার কাছে গিয়ে 2 দিন থেকেও আসতে পারি না, আমাকে এই বাড়িটার মধ্যেই থাকতে হবে। তো এইদিকে দেখো আলনার ওপরটা পরিষ্কার করতে গিয়ে দেখি কবেকার একটা বিয়ের কার্ড, তো খুলে দেখলাম প্রায় এটা 6-8 মাস আগের একটা বিয়ের কার্ড। তো ওখানে না ওপরটা বললাম না সবসময় আর কি উঠে পরিষ্কার করা হয় না, তো সেই জন্যে দেখলাম ওটাকে নামাতে গিয়ে না ওখান থেকে বেশ অনেকটা ধুলো পড়েছে। তো ওইদিকে তো অনেকটা ডাস্টিংয়ের কাজ হয়ে গেছে, আর এখন এইখানে বেড টেবিলের এখানটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে। তো আজকে যেহেতু বেড কভারটা তুলেছি তাই বুঝতেই পারছো কাছাকাছি করতেই হবে, তাই ভাবলাম আজকে এইখানে যে কভারটা দেওয়া থাকে না এটাকেও একটুখানি তুলে দিই। কভারটা দেওয়া না থাকলে না কেমন যেন একটা নেড়া নেড়া লাগে, মাঝে মধ্যে ভালো লাগে, তবে বেশিরভাগ সময় কিন্তু ভালো লাগে না। তো ওখানে না ওই জন্য একটা কভার দিয়ে রাখি। তারপরে না সোজা চলে এলাম হচ্ছে এই দিকের জানলায়। তো তোমরা খেয়াল করে দেখতে পাবে, মানে খেয়াল করলে দেখতে পাবে এইখানে কিন্তু আমার বেশিরভাগ সময়ই জামা কাপড় দেওয়া থাকে। তো কখনো কখনো রডে যদি জায়গা না হয় না, জানলার এখানে গ্রিলে দেওয়া থাকে, তো গ্রিলটাকে তো ভালোভাবে পরিষ্কার করে রাখতেই হবে, না হলে ওই পরিষ্কার জামা কাপড়ের মধ্যে গ্রিলের ধুলো লাগবে, আর এমনিতেই চারিদিকে মিলের জন্য যা ধুলো হয়। তো ওই দিকটা ভালো করে পরিষ্কার করে নিই। এবার ভাবলাম হচ্ছে এইদিকে না মানে কি জামা কাপড়গুলো কাচতে বসাই। তো কাচতে গিয়ে তো দেখি এখানে আর এক কাণ্ড হয়ে গেল, এত জমেছে মানে আমি শুধু ঠেলেই যাচ্ছি। তো
তো অনেক জামা কাপড় জানো তো এর মধ্যে দিলাম, কিন্তু তারপরে দেখলাম অতিরিক্ত হয়ে যাবে, কারণ জামা কাপড়গুলো ভিজলে তো আরও ভারী হয়ে যাবে, তো ওভারলোড হয়ে যাবে। তো যার জন্যে না এর ভেতরে এই যে এতগুলো জামা কাপড় দেখছো একদম পুরো ফুল লোড হয়ে গেছে, এছাড়াও এই যে নিচে এত জামা কাপড় রয়েছে। তো ভাবলাম এগুলোর জন্য আর কি মেশিনটা চালাবো, তাই এইগুলোকে একটুখানি হাতেই কেচে নিই। খুব একটা নোংরা না, কিন্তু দেখবে গরমকালে যে জামা কাপড়গুলো পরা হয় না, ওই প্লেন জলে কাচার থেকে না একটু যদি সার্ফ দিয়ে কাচা হয় তাহলে বেশ মানে কি বলবো, মানে একটু অন্যরকম থাকে, বেশ জামা কাপড়গুলো একদম টানটান হয়ে থাকে, বেশ ভালো লাগে। তো এদিকে জামা কাপড় যেগুলো হাতে কাচতে হবে সেগুলো ওখানে দিয়েছি, আর আজকে না ঘরের পাপোশগুলোকেও কেচে দিয়েছিলাম, অনেক দিন হলেও কাচা হয়নি। তো এদিকে মাঝখানে দেখো মেশিনটা পজ করে কৌশিকের জামার যে কলারগুলো ছিল, তারপরে জামার হাতা, সেগুলোকে একটুখানি ভালো করে ঘষে দিয়েছি। এতে না খুব ভালো পরিষ্কার হয়, নাহলে জানো তো ওই কলারের কাছে যা ময়লা জমে, তো সেই ময়লাগুলো না নর্মাল মেশিনে পরিষ্কার করতে গেলে হয় না, হয়তো কোনো সময় হয়, তবে খেয়াল করে দেখেছি বেশিরভাগ সময়ই না হয় না। তো সেই জন্য একটু হাতে করেও ঘষে দিয়েছি যাতে খুব ভালোভাবে পরিষ্কার হয়। তো ওইদিকে কাছাকাছিটা কমপ্লিট হতে হতে এদিকে কিন্তু এখন আমি আমার ঘরটা খুব ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর গত ভিডিওতে না তোমাদের থেকে একটা কমেন্ট খুব পেয়েছি, সেটা হচ্ছে আমি ওই যে শাড়িগুলোকে ওইভাবে প্যাকেটের মধ্যে রেখে দিই, সেইটা আমি কিভাবে করি। তো অনেকে লিখেছো খুব সুন্দর একটা আইডিয়া পেয়েছি, আর দু একজন দিদিভাই লিখেছো, আমার না নামটা এখন ঠিক খেয়াল পড়ছে না, তো দু একজন দিদিভাই লিখেছো যে আমি প্যাকেটগুলো কোথার থেকে কিনেছি। বিশ্বাস করো ওখানে যতগুলো প্যাকেট দেখেছিলে একটা প্যাকেটও আমার কেনা না, কারণ এইসব জিনিসপত্র না যদি দেখবে একটু এদিক ওদিক করে চালিয়ে দেওয়া যায় না তাহলে কিন্তু ভালোই হয়, কারণ এইসবের জন্য প্যাকেট কিনতে গেলে মিনিমাম একটা ধরো 100-150 টাকা পড়েই যাবে। তো জানো তো ওইখানে যে কটা প্যাকেট দেখেছো একটাও কিন্তু আমার কেনে না। তো কীভাবে জোগাড় করেছি তারাও বলছি, তার আগে দেখো এখানে কিন্তু মেশিনের কাছাকাছি করা একদম কমপ্লিট। তো মেশিনের কাঁচাগুলো কমপ্লিট হতে হতে আমি কিন্তু ওইদিকে আমার হাতে যেগুলো কাঁচা ছিল সেগুলোও সমস্ত কমপ্লিট করে নিয়েছি। তো চলো এবার বলি প্যাকেটগুলো কোথার থেকে জোগাড় করেছি। দেখবে আমরা যখন ছেলেদের কোনো জামা বলো, মানে জামা বলতে ধরো টি শার্টই কিনি আর শার্টই কিনি, তার সাথে একটা করে কিন্তু প্যাকেট দেয়। তো কৌশিকের জামা থেকেই কিন্তু আমি প্যাকেটগুলোকে জড়ো করেছি। ওর ধরো যদি নর্মাল স্যান্ডো গেঞ্জিও কিনি না, আর কি যেগুলো সাদা না, যেগুলো একটু কালারিং স্যান্ডো গেঞ্জি হয়, সেগুলোর সাথেও কিন্তু প্যাকেট দেয়। প্লাস ওই বললাম না টি শার্ট বলো শার্ট বলো তার সাথে তো প্যাকেট দেয়। তো ওর জামা কাপড় তো প্যাকেটে রাখতে লাগে না, কারণ সুতির জামা একটু আয়রন করে রাখলেই একদম টান টান হয়ে যায়। তো ওই প্যাকেটগুলোকে ফেলে না দিয়ে আমি এইভাবেই জমিয়ে রাখি। এমনকি জানো তো এরকমও হয়েছে, হয়তো আমার সমস্ত শাড়ি প্যাকেটের মধ্যে রাখা, তার সত্ত্বেও যদি এক্সট্রা প্যাকেট থাকে না, আমি না ভাঁজ করে তুলে রেখে দিই, যে যদি কখনো শাড়ির প্যাকেট ছিঁড়ে যায় তখন আবার সেটাকে ইউজ করতে পারবো। কারণ শাড়ির প্যাকেট কিন্তু যখন তখন ছিঁড়ে যেতেই পারে, তবে যখন তখন কিন্তু আমি প্লাস্টিকটা পাবো না। তো এইভাবেই বলতে পারো শাড়ির প্যাকেটগুলোকে আমি জমিয়েছি। তো তোমরা যারা এরকম হট করে শুরু করতে চাও, তোমাদেরকে একটাই সাজেশান দেবো, কটা মাস ওয়েট করে যাও, সামনেই তো পুজো আসছে, তখন দেখবা বাবা কাকা জ্যাঠাদের থেকে এরকম অনেক কিছু পাওয়া যায়। মানে জ্যাঠাটা ঠিক না, মানে আমি ধরো মাঝে মধ্যে মার কাছ থেকে নিয়ে আসি, তারপরে বাপির জামা থাকে, কৌশিকের জামা থাকে, যার জন্য আমার না প্লাস্টিকের অভাব হয় না। তো এইদিকে দেখো আজকে সারা ছাদ জুড়ে শুধু জামা কাপড় আর জামা কাপড়, আর একটা জিনিস কোথাও মেলাচ্ছিল না, লাস্টে তো ক্লিপও কম পড়ে গেছিলো। তবে যাই হোক মেশিনের কাছাকাছি তো ওই জন্য একটার ওপর একটা দিয়ে কিন্তু ক্লিপটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। তারপর নিচে এসে এই যে এখন বেড কভারটা পেতে, নিচে সকাল থেকে কাজে কাজে তো বেড কভারটাকেই পাতা হয়নি, তোলা তো হয়ে গেছিলো। তো ওদিকে তো বালিশের কভারগুলোকে পরিয়ে নিয়েছি, আর এদিকে দেখো এখন বেড কভারটাকেও সুন্দর টান টান করে পেতে নিচ্ছি। এই বেড কভারটা জানো তো অনেক পুরনো, প্রায় ধরো 3-4 বছর আগের পুরনো, একদম না বেশ সুন্দর নরম হয়ে আছে কাচতে কাচতে। তো ভাবলাম যা গরম পড়েছে এরকম একটা নরম দেখেই বিছানার চাদর পাতি, আর দেখবে এরকম নরম চাদরে কিন্তু শুতে ভীষণ আরাম লাগে। তো সেই জন্য না এই নরম চাদরটাকেই বাছলাম পাতার জন্য। আর এই চাদরটা এতটাই নরম হয়ে গেছে না, এই যে পেতে রেখেছি খুব একটা জানো তো সরে যায় না। ওই হয়তো খুব কি বলবো, ধরো বালিশ টালিশ এদিক ওদিক হয়ে গেছে, কিংবা ধরো বিছানার নিচে কোনো জামা কাপড় রাখতে গেছি, তখনই একমাত্র এলোমেলো হবে, না হলে কিন্তু এলোমেলো হওয়ার কোনো চান্স নেই। তো সেই জন্যে হচ্ছে মানে এই চাদরটাকেই পাতলাম। তো চলো এদিকে কাজ করতে করতে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই। তো আর আমার গত ভিডিওতে দেবাঞ্জলি দাস দিদিভাই লিখেছো যে তোমাকে একটা টিপস দেবো, ম্যাঙ্গো আইসক্রিম যখন করবে না তখন একটুখানি ঢাকা দিয়ে রাখবে, তাহলে একদম দোকানের মতো হবে। থ্যাংক ইউ টিপসটা দেওয়ার জন্য, আমি তো এমনিই খোলা রেখেছিলাম, তবে খেতে খারাপ লাগছিল না, তবে তুমি টিপসটা দিয়েছো অবশ্যই ফলো করব। আর বিশ্বাস করো এতে না মনে করার কিছু নেই, কারণ তোমরা অনেক সময় অনেক টিপসই জেনে থাকো, কারণ সব টিপস তো আমার পক্ষে জানা সম্ভব না। তো কখনো যদি কারোর এরকম কোনো টিপস থেকে থাকে যেটা ধরো আমার কাজে লাগবে বলে তোমাদের মনে হচ্ছে, অবশ্যই কিন্তু আমাকে জানিও।
তো এইদিকে এখন দেখো আজকে করবো হচ্ছে দই পটল, তো সেই জন্য না এখানে দেখো পটলগুলোকে মাথা একটুখানি চিড়ে নিয়েছি, নিয়ে পটলগুলো ভেজে নিয়েছি। আর ওখানে তো মিশ্রণটা বানিয়ে নিয়েছি, দই, নুন, হলুদ, জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি দিয়েছিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো পটলগুলো ভাজা হয়ে গেলে এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে দইটা। এই গরমের মধ্যে দই পটল খেতে এত সুন্দর লাগে কি বলবো। তো ওদিকে দই পটলটা বসিয়ে দিই, এদিকে এখন আজকে করবো হচ্ছে পনিরের তরকারি। আর আজকে নিরামিষভাবেই করবো যেহেতু আজকে শনিবার। তো ধরো ওই জিরে, ধনের, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়েই করবো। তবে আজকে জানো তো ঠিক করেছি জিরে আর ধনেটা গুঁড়ো না দিয়ে না একটুখানি গোটা মশলা মিক্সিতে পেস্ট করে নেব, তাহলে না গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়। আর এদিকে দেখো পনিরটাকে নুন আর হলুদ দেয়নি, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এই যে এখানে মশলাও রেডি করে নিচ্ছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল ছোট্ট পাখি আইডি থেকে দিদিভাই, বন্দি পাখি আইডি থেকে দিদিভাই, পিয়ালি দে দিদিভাই, আর কমেন্ট করেছিল দোয়েল, আর সোমা চক্রবর্তী দিদিভাই লিখেছিল যে এসি চালানোর নিয়মটা জানাতে। তো দেখো দিদিভাই তোমাকে দিয়ে দিয়েছি। কি বলো তো, এসিতে তো এমনিতেই যা বিল ওঠে, তাতে যদি একটু এদিক ওদিক করে সেভিংস করা যায় তাহলে তো আমাদেরই সুবিধা বলো। তো এখানে দেখো আমার কিন্তু দই পটলটা একদম হয়ে গেছে। আর এখন তাড়াতাড়ি করে পনিরটাও ভেজে নেব, কারণ দেখবে গরমে রান্নাঘরের কাজ যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় ততই কিন্তু ভালো। তো এখানে তখন দেখলি না নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে যে পনিরটা ম্যারিনেট করেছিলাম সেটাকে এখন ভেজে না ডাইরেক্ট একটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কি যে জল আমি রান্নায় ইউজ করবো আর কি পনিরের তরকারিটাতে, সেই জলটাই বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে না পনিরগুলোকে গরম অবস্থাতেই একদম দিয়ে দিয়েছি। এতে জানো তো পনিরগুলো বেশ সফট হয়, আর না পনিরগুলো বেশ খানিকটা না ফুলেও ওঠে, আর কি পনিরগুলো শুকিয়ে ছোট্ট মতো হয়ে যায় না। তো চলো এখন পনিরটা রান্না করতে করতে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল জিনিয়া রয় দিদিভাই, ত্রিপুরা থেকে সঙ্গীতা চৌধুরী দাস দিদিভাই, আর কমেন্ট করেছিল সুস্মিতা দিদিভাই, ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল রিম্পা ঘোষ দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, দীপর্ণা, মৌমিতা নন্দী ব্লগ, আমাদের ছোট্ট সংসার আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল আয়ুর্ষী, পূজা দত্ত দিদিভাই, এমডি মানিক আইডি থেকে দিদিভাই, আর্ট উইথ আরফ থেকে পাপিয়া দিদিভাই, আর কমেন্ট করেছিল সায়ন্তিকা, টুম্পা দাস দিদিভাই, ববিত্রা রুদ্র আন্টি, মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, পৌলমী দিদিভাই, আর কমেন্ট করেছিল শ্রেয়া পাল দিদিভাই, সুরভিদি, কিউটেক্স কুইন থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল রাজিয়া খান, দেবনন্দা হাজরাদি, আর কমেন্ট করেছিল সুমন গুপ্তা আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল রান্নাবান্না শর্টস থেকে দিদিভাই, সোমা হালদার দিদিভাই, আর সায়নী গাঙ্গুলি দিদিভাই, আর কমেন্ট করেছিল আন্না দিদিভাই, নিবেদিতা ব্যানার্জি দিদিভাই। তো আজকে অনেকেরই কমেন্ট করেছি, তো যাদের নামটা না নিতে পারলাম না প্লিজ রাগ করো না, দেখো ভিডিওটা শেষের দিকেই হয়ে এসছে। তো যাদের নাম আজকে নিতে পারিনি অবশ্যই পরের ভিডিওতে নেওয়ার চেষ্টা করবো, প্লিজ তোমরা রাগ করো না। তো ওইদিকে দেখো সমস্ত কাজ টাজ কমপ্লিট করে আজকে ছাদ থেকে আর কি গাছে এই কটা ফুলই ফুটেছিল। এখন তো আকন্দ গাছটা হওয়ার পর থেকে প্রায় আকন্দ গাছে ফুল ফুটছে, তো সেই জন্য একদম ভালো করে মহাদেবকেও পুজো দেওয়া হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো স্নান সেরে পুজো দেওয়াও কমপ্লিট করে নিয়েছি। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো দুপুরের পর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। তো বাজে হচ্ছে 7:15। তো সন্ধে দিয়ে ওপরে এলাম, মানে সন্ধে দিতে গিয়ে তো পুরো এক রাউন্ড ঘেমে গেলাম, এত গরম লাগছে, মানে ঠাকুরও বুঝতে পারছে কি গরম লাগছে। আমি যে গিয়ে ফ্যানটা চালাবো প্রদীপ জ্বালানোর জন্য, ফ্যানটাও চালাতে পারছি না, তার জন্য আজকে না সন্ধে দিয়েছি, কোনো ভিডিও করিনি। মানে যে নাইটিটা পরে গেছিলাম, নাইটিটা পুরো স্নান করে গেলাম ভিজে। তো এখন কাজ বলতে এই যে সকালে যে ঢিবিটা, তো এই ঢিবিটাকে এখন গোছানোর প্ল্যানিং মানে গোছাবো, তবে পুরোটা এখন গোছাতে ভালো লাগবে না, মানে প্রচুর জামা কাপড় আছে, হাফ এখন গোছাবো, হাফ কালকে গোছাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর চুল এই যে দেখো কোথায় তুলে রেখেছি, মানে এইখানেও নেই, মানে তুলতে তুলতে এখানে তুলে দিয়েছি, মানে আর যে চুলটা ঠিক কোথায় তুললে গরমটা কম লাগবে সেটাই বুঝতে পারছি না। তো চলো আজকের জন্য টাটা।